তো আমাদের সেকেন্ড জিনিস হচ্ছে মাখন। এই মাখন জিনিসটা হচ্ছে আসলে একটা ইমালশন। আগে যেমন আমরা দই যখন পড়লাম তখন আমরা দেখছিলাম যে দই হচ্ছে পিওর ফ্যাটটা যেটা আলাদা হয়ে যায়, ওটা হচ্ছে দই। মাখন হচ্ছে তার থেকে ভিন্ন একটা জিনিস। মাখনে যেটা হয় যে একটা ইমালশন থেকে, মানে দুধ একটা ইমালশন, দুধ হচ্ছে অয়েল ইন ওয়াটার টাইপ ইমালশন, এখান থেকে মাখন আলাদা করা হয়। মাখন হচ্ছে ঠিক তার উল্টাটা, এটা হচ্ছে ওয়াটার ইন অয়েল টাইপ ইমালশন। তো এটা কিভাবে করা হয়, এটা করার মেথড আসলে খুবই সোজা। আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে এখানে ক্রিমিং প্রসেস ঘটাইতে হবে, রাইট? ক্রিমিং, কেন আমরা ক্রিমিং বলতেছি এখানে, কারণ এখানে যেটা হয় যে খেয়াল করো যে পানি থেকে যে তেলের কণাগুলো আলাদা হয় তারা বিশুদ্ধভাবে আলাদা হয় না, তারা মাঝখানে মাঝখানে পানির কণাকে কলয়েড হিসেবে রেখে বা কলয়েডাল পার্টিকেল হিসেবে রেখে তারপরে তারা আলাদা হয়, রাইট? সো এটাকে আমরা ক্রিমিং বলছি, আমরা আগেও বলছি এটাকে। সো তার মানে আমরা এটা বলতে পারি যে মাখন তৈরির প্রক্রিয়াটা কি ক্রিমিং। সো তার মানে আমরা যে ক্রিমটাকে আলাদা করি ওটাকে আমরা আসলে মাখন হিসেবে প্রসেসিং করতে পারি। সো এখন এটা কেমনে করা যায়? খুবই সিম্পল, হচ্ছে এখানে যে কলয়েড পার্টিকেল গুলো আছে তাদেরকে ডিস্টেবিলাইজ করে ফেলা। কিভাবে করে ফেলা? ওদের থেকে কেসিন মলিকুল গুলোকে দূরে সরায় দেওয়া। দেখো আমরা কিন্তু আগেরটার সাথে এটা পার্থক্যটা বলতেছি। আগে কেসিনকে হচ্ছে আমরা নিউট্রালাইজ করে ফেলতাম। কিভাবে করতাম? অ্যাসিড অ্যাড করে করতাম, যাতে করে হচ্ছে কেসিনের চারপাশে হাইড্রোজেন আয়ন জমা হয়ে ওটা নালিফাই হয়ে যায়, ভ্যান ডার ওয়ালস ফোর্স ইন্টারঅ্যাকশনটা ভালো হয় এবং কলয়েডটা জমাট বেঁধে যায়। এখানে পার্থক্যটা কি? এখানে পার্থক্য হলো আমরা এখানে নিউট্রালাইজ করবো না, আমরা এখানে অ্যাসিড অ্যাড করতেছি না। তার মানে আমরা এখানে মিষ্টি জিনিস থেকে মিষ্টি জিনিস আসলে বানাইতেছি। খুব বেশি মিষ্টি হয় না, পিওর দুধ, চিনি মিশাই তো হয় আলাদা, যাই হোক। সো এখানে যেটা করতেছি আমরা এখানে ক্রিম বানাইতেছি, রাইট? এটা কিভাবে করা হয়? ধরো যদি এরকম হয় যে এটা হচ্ছে আমাদের দুধ এবং এটা হচ্ছে আমাদের কলয়েড কণাগুলা। সুতরাং এটা আমাদের মাথায় রাখা উচিত যে ওকে, এখানে কালো দ্বারা আমরা পানি বুঝাইতেছি, লাল দ্বারা আমরা তেলের কণা বুঝাইতেছি। এইটাকে যখন ফ্যাটা হবে তখন যেটা হয় যে এই যে কলয়েড কণা, ধরো আমি একটা কলয়েড কণা বললাম, বড় করে দেখাইলাম, এই কলয়েড কণার চারপাশে মনে করা হচ্ছে যে কেসিন মলিকিউল। তো এখন যেটা হয় যে যদি এটাকে ফ্যাটা হয় বা এটাকে যদি মানে খুব দ্রুত নাড়া হয়, তাহলে যেটা হয় কেসিন মলিকিউল গুলো হচ্ছে সরে পড়ে অনেকটা। তো যদি সরে পড়ে তাহলে পাশের যেই ফ্যাট মলিকুলটা আছে তারা হচ্ছে একসাথে জমাট বাঁধে, এবং এইভাবে যখন তারা জমাট বাঁধতে থাকে, আমি যদি চারপাশে এরকম ফ্যাট মলিকুল দেখাইতে পারি, দেখো এরা যদি জমাট বাঁধতে থাকে মাঝখানে হচ্ছে পানির কণা আটকায় যায়। সো এখানে যে মাঝখানে যে পানির কণা কলয়েড সাইজের। সো ফাইন, তখন যেটা হইতেছে খেয়াল করো যে ফ্যাট মলিকুল গুলো জমাট বাঁধতেছে, তার মানে এখানে ফ্যাট মলিকুল গুলো কাছাকাছি আসবে, কিন্তু কিভাবে কাছাকাছি আসবে? মাঝখানে পানিকে রেখে কাছাকাছি আসবে। সো আমরা যেটা করি, আমরা দেখতে পারি যে ওকে, তাহলে এখানে যেটা হবে, এখানে আগে এটা ছিল পুরোটা আসলে পানির মধ্যে তেলের কণা। সো এখন যেটা হবে, নিচে পানি থাকবে কিন্তু উপরে একটা আলাদা লেয়ার তৈরি হবে যেটা হইতেছে ফ্যাটের লেয়ার। ওকে, ফ্যাটের লেয়ারটা আসলে একলা একলা থাকবে না, এই ফ্যাটের লেয়ারের মাঝখানে মাঝখানে পানির কণা কলয়েড হিসেবে থাকবে। সো এই হইতেছে আসলে আইডিয়াটা, মেজর আইডিয়াটা হচ্ছে এরকম যে এখানে যেটা হয়, এখানে আসলে একটা ওয়াটার ইন অয়েল ইমালশন, অয়েল ইন ওয়াটার ইমালশন থেকে ওয়াটার ইন অয়েল ইমালশন ফর্ম করে, রাইট? এবং এই প্রসেসটাকে আমরা যেটা বলি, প্রসেসটাকে আমরা বলি হচ্ছে ইনভার্সন। সো ইনভার্সন, এবং ইনভার্সন প্রক্রিয়ার মাধ্যমে আসলে বাটার পাওয়া যায় বা মাখন পাওয়া যায়। এখন যেটা হইলো যে আমরা দেখতে পারতেছি যে এখানে আসলে ওয়াটার ইন অয়েল আছে, তার মানে এখানে তেল পুরোটাই বাটার বা পুরোটাই হচ্ছে ক্রিম। এর মধ্যে যে পানিগুলো আছে এটা পার্সেন্টেজ কিরকম? এটা পার্সেন্টেজ অ্যারাউন্ড 18% থাকে। সো এটা অ্যারাউন্ড 18%। সো এই অ্যারাউন্ড 18% পানি থাকার কারণে এখানে আসলে ব্যাকটেরিয়াল ফাংশনটা খুব অ্যাক্টিভ থাকে, মানে ব্যাকটেরিয়া খুব অ্যাক্টিভলি এখানে তাদের বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটি চালাইতে থাকে। এবং তার কারণে যেটা হয়, তার কারণে হচ্ছে এইখানে যে তেলের মধ্যে যে ফ্যাট মলিকুল গুলো আছে তারা হচ্ছে ভেঙে যায়। এই এবং এটা আমরা পড়বো যখন আমরা ফুড প্রিজার্ভেশন পড়বো, তখন আমরা দেখবো যে ওকে, যখন ব্যাকটেরিয়া হচ্ছে এখানকার চর্বিগুলোকে ভেঙে ফেলবে, ভেঙে ফেলার কারণে ছোট ছোট কার্বন বিশিষ্ট অ্যাসিড উৎপন্ন হয়, যেমন ধরো বিউটাইরিক অ্যাসিড, বাটার থেকে পাওয়া যায় বিউটাইরিক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড যেটাকে আমরা বলি। তো বিউটাইরিক অ্যাসিড সহ আরো ছোট ছোট কার্বন বিশিষ্ট, মানে অল্প কার্বনের অনেকগুলো অ্যাসিড পাওয়া যায়। মেইন ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে ধরো যে এটা হচ্ছে আমার ফ্যাট মলিকিউল, ব্যাকটেরিয়া যেটা করে মাঝখানে মাঝখানে এদেরকে ভেঙে দেয়। তো মাঝখানে মাঝখানে ভাঙলে যেটা হয়, কম কার্বন বিশিষ্ট অ্যাসিড পাওয়া যায়, যে অ্যাসিডগুলো হচ্ছে এই বাটারের বাজে গন্ধের জন্য দায়ী হয়। তো যেটা হয় যে যদি আমরা এটাকে রেখে দেই নর্মাল টেম্পারেচারে, তাহলে যেটা হয় ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি খুব হাই হয় এবং খুব দ্রুতই বাটারটা নষ্ট হয়ে যায় বা খুব দ্রুতই হচ্ছে এই মাখনটা বলি আমরা দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। কেন হয়? কারণ এখানে ব্যাকটেরিয়া আসলে পানি থাকার কারণে তারা খুব ভালোভাবে অ্যাক্টিভ হতে পারে বা খুব ভালো কাজ করতে পারে। সো তার কারণে তারা বড় বড় ফ্যাট মলিকুলকে, যেটা আমাদের এখানে বিস্তার মাধ্যম হিসেবে আছে দেখতে পারতেছ, এদেরকে হচ্ছে ভেঙে ফেলতে পারে। সো এদেরকে ভেঙে ফেললে যেটা হয় যে এখান থেকে ছোট ছোট কার্বন বিশিষ্ট অ্যাসিড পাওয়া যায়, যেগুলো এই জিনিসটাকে গন্ধ বানায় ফেলে বা বাজে বানায় ফেলে। আমরা বলি যে ওই জিনিসটা র্যানসিড হয়ে গেছে। ওকে, সো এটা নিয়ে আমরা আরো পড়বো যে র্যানসিডিটি কাকে বলে, কত ভাবে আসতে পারে। যাই হোক, সো
এখন ঘটনাটা হইতেছে যে এই জিনিসটার জন্য বাটারকে আসলে আমাদের সংরক্ষণ করতে হয় কম তাপমাত্রায় বা ফ্রিজে সংরক্ষণ করতে হয়। সো এই জন্য খেয়াল করবা যে মাখন কোনোদিন রুম টেম্পারেচারে রাখা যায় না। ফাইন। সো এটা হইতেছে আমাদের বাটারের কাহিনী। এখন আমরা দেখবো যে বাটার থেকে আরেকটা প্রোডাক্ট ডিরাইভ করা হয়, যে জিনিসটা আরো বেশি তেল তেলা বা আরো বেশি ক্রিম যুক্ত, এবং সেটাকে হচ্ছে আমরা বলি ঘি, যেটা আমাদের দেশীয় জিনিস। তো আমরা এখন যেটা করবো, আমরা বাটার থেকে ঘি বানানো দেখাবো।